মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। আমার মনের ভিতরে অনেক কষ্ট। কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে আসা এক সাধারণ যুবকের হাতে লম্বা বুম মাইক্রোফোন। টেলিভিশন সাংবাদিকদের মতো গম্ভীর ভঙ্গি আর অকপট আঞ্চলিক ভাষায় লাইভ স্টাইলে প্রশ্ন, মহান ২৬ মার্চ উপলক্ষে জিলাপি কত করে বেচতেছেন সরকারি রেটে। এই একটি ভিডিওই রাতারাতি বদলে দিয়েছে তার জীবন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া চরগ্রামের বাসিন্দা তাজুল ইসলাম তাজু, যিনি এখন সোশ্যাল মিডিয়ায় তাজুবাই নামে পরিচিত। তার সেই জিলাপির ভিডিও দেখেছে প্রায় ৫০ লাখের বেশি মানুষ। ভাইরাল হওয়ার আগে তার ফেসবুক পেজের ফলোয়ার ছিল মাত্র ৬,০০০-এর কাছাকাছি। এখন সেই সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে এবং হু হু করে বাড়ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভিডিওতে তো বিশেষ কোনো আলাদা আকর্ষণ নেই, তাহলে কেন এত মানুষ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করলো? আর ভবিষ্যতে তিনি কি হিরো আলমের মতো নেতিবাচক পথে চলে যাবেন? তার অভাবে সংসারে কষ্টের গল্পই বা কেমন? তাজুল ইসলাম কখনো স্কুলে বারান্দায় পা রাখেননি। অভাব অনটনের কারণে লেখাপড়া সম্ভব হয়নি। পেশায় রাজমিস্ত্রির হেল্পার। ৬ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। পরিবারের দুঃখ কষ্ট ভুলতে ১.৫ বছর আগে শখের বশে ভিডিও বানানো শুরু করেন। নিজ এলাকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, কৃষক শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম, এসবই তার কন্টেন্টের মূল বিষয়। তার ভিডিওগুলোতে দেখা যায় স্থানীয় মানুষদের ধরে ধরে জিজ্ঞাসা করছেন, কোন রাস্তাটা সবচেয়ে খারাপ, নৌকায় মোটরসাইকেল তুলতে গিয়ে কি কষ্ট হচ্ছে, শীতের রাতে আগুন জ্বালিয়ে রাজমিস্ত্রিরা কিভাবে কাজ করছেন, সরিষা ক্ষেতে সেচ দেওয়ার ফলে ফলন কিভাবে বেড়েছে, নদী পার হয়ে গরু ঘাস খেয়ে আসছে, এই দুর্ভোগের ছবি। ট্রেনের সময়সূচি গরিব মানুষদের জন্য কতটা জরুরি সেটাও তিনি তুলে ধরেছেন। এইসব কন্টেন্টের মাধ্যমে তাজুভাই যা করছেন তা মূলধারার গণমাধ্যম প্রায় করে না। গ্রামীণ সমস্যা, বিশেষ করে চরাঞ্চলের করুণ চিত্র মিডিয়ায় খুব কমই উঠে আসে। তিনি সরাসরি বলেন, নতুন সরকার, নতুন এমপি এই সড়কগুলো ঠিক করে দিক, ব্রিজ করে দিক। তার এই সারল্য, অকপটতা এবং স্থানীয় মানুষের ভোগান্তি তুলে ধরার সাহসী তাকে ভাইরাল করেছে। জিলাপির ভিডিওটি সবচেয়ে বেশি আলোচিত। একদিকে ঢাকার ৫ তারকা হোটেলে প্রতি কেজি জিলাপির দাম ৪,০০০ টাকা, অন্যদিকে চরের দোকানে সরকারি রেটে বিক্রি। শহরে এলিটদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে এটাই বাস্তবতা। শীতের রাতে খোলা আকাশের নিচে নির্মাণ শ্রমিকদের কাজ, ন্যূনতম নিরাপত্তা ছাড়া এই কষ্টের ছবি মূলধারার মিডিয়া দেখায় না। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষকের ন্যায্য মূল্যে প্রশ্ন। রাঁধুনি মতো বড় ব্র্যান্ডের মশলার দাম শহরে কয়েক গুণ বেশি, অথচ কুড়িগ্রামের কৃষক শুকনো মরিচ, হলুদ, ধনিয়া প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করেন। মধ্যস্বত্বভোগী এবং কর্পোরেট স্বার্থের কারণে কৃষক বঞ্চিত হন, কিন্তু মিডিয়া সেই প্রশ্ন তুলে না, কারণ অনেক গণমাধ্যম কর্পোরেট বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভরশীল। তাজুভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে পড়েননি। নোয়াম চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট থিওরি জানেন না, কিন্তু তিনি যা করছেন তা আসলে তৃণমূল সাংবাদিকতা, ক্ষমতাহীনদের কণ্ঠস্বর হয়ে ওঠা। তার আঞ্চলিক ভাষা, সহজ উপস্থাপনা এবং সত্যতা শহরের দর্শকদের কাছে নতুনত্ব এনেছে। অনেকে মন্তব্য করেছেন, তথাকথিত দালাল সাংবাদিকদের চেয়ে নিরক্ষর তাজুভাই আমার কাছে অনেক বেশি মূল্যবান। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে উদ্বেগও আছে। হিরো আলম একসময় সহজ সরল গ্রামীণ যুবক ছিলেন। ভাইরাল হয়ে জনপ্রিয়তা পাওয়ার পর তার চিত্র বদলে গেছে বলে অভিযোগ। তাজুভাইকে নিয়েও কেউ কেউ অতিরিক্ত মাতামাতি শুরু করেছেন। আশা করা যায় তিনি নিজের সারল্য ধরে রাখবেন। তিনি নিজেই বলেছেন, আমি সাংবাদিক না, শুধু ভিডিও বানাই পরিবারের কষ্ট ভুলতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকই হোক, তারা অপরাধী। তাদের বিরুদ্ধে সব মামলা সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় সংসদে আলাদা ২টি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে সেটা যে বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ যারা যে বাহিনীর ড্রেসই পড়ুক, তাদের সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। সম্পূরক প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, ১৬ বছর ধরে পুলিশ বাহিনীর ভিতর থেকে, অর্থাৎ আইন অমান্য করে পুলিশ যা কিছু করেছে, বিশেষত জুলাইয়ে পুলিশ বাহিনীর অনেকে আছেন যারা খুবই স্বপ্রণোদিত হয়ে নানা ধরনের হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছেন।
মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, সেই বিষয়গুলোতে বিচার বিভাগীয় তদন্ত বা কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিভাগীয় কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা। তিনি আরো বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের তরফ থেকে পুলিশ হত্যা নামের একটি ফ্রেম ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্বেগ আছে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে তারা জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা সংসদে উপস্থাপন করা হয়েছে। এই অধ্যাদেশ বিল আকারে পাশ করার বিষয়ে সবাই একমত হয়েছে। গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবি করেন তিনি। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন। 2012 সালের 17 এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকার সময় গুম করে মেরে ফেলা হয়। তাহসিনা রুশদির ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে বলেন, ইলিয়াস ও সুমন পারভেজ সহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চান তাদের সন্তান কোথায়। আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি 1 বছরেরও বেশি সময়, প্রায় 1.5 বছরের কাছাকাছি। আমরা এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়। তিনি বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনার নামে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি কি জানতে চাই। এসব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গুমের শিকার হওয়া পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি। দেশে প্রচলিত মব কালচার বন্ধে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রশ্নের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সবসময় থাকে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত দক্ষ, যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো বোঝেন, আমি নিশ্চিত উনি উনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সেই কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার সময় আমরা দেখলাম মব কালচার। 2024 সেপ্টেম্বর থেকে 2026 জানুয়ারি পর্যন্ত আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250 থেকে 300 এর উপর মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে রুমিন বলেন, যেহেতু একটি খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21 ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন। তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে নিজেদের অপরাধ দাবি করে ন্যায় বিচারের আবেদন জানান তিনি। 2021 সালের 14 ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় জাতীয় দলের একসময়ের ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমের আগের স্বামী রাকিব একই বছরের 24 ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এরপর 2022 সালের 7 ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত। এই মামলায় দোষ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা।